Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nurse 9 110 rank holder. সো আজকে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিংয়ের নেক্সট একটা টপিক পড়বো, দ্যাট ইজ দ্য এন্ডোরেকিয়াল টিউব। ঠিক আছে, ইটি টিউব এটা একটা অ্যাডভান্স এয়ারওয়ের মধ্যে পড়ে। মানে পেশেন্টকে হচ্ছে ব্রিদিং, যাদের হচ্ছে প্রবলেম থাকে, যাদের ক্ষেত্রে তারা ব্রিথ নিতে পারছে না, যারা ভেন্টিলেশনটা ইমপ্রপার আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে দেওয়া হয়। আরও অনেক কিছু ইন্ডিকেশন আছে, ঠিক আছে। তো মেনলি এটা মনে রাখবে, এয়ারওয়েটার জন্য এটা মেনলি দেওয়া হয়, ঠিক আছে। এটার কিছু কিছু পার্টস আছে। এটা হচ্ছে আমাদের বেভেল, এই সামনে যেটা দেখতে পাচ্ছ বেভেল, এরকম একটা হোল টাইপের থাকে, সেটা হচ্ছে মারফি আই। দেন এটা হচ্ছে কাফ, দেন হচ্ছে এটা ভোকাল গাইড, দেন রেডিও মার্কার। মানে পুরো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেডিও মার্কার, আর পুরো টিউবিংটা পিভিসি টিউবিং। আর এখানে 14 to 15 mm একটা অ্যাডাপ্টার থাকে, স্প্রিং লোডেড ওয়ান ওয়ে ভালভ, এটা হচ্ছে পাইলট বেলুন, দেন ম্যাগিল কার্ভ রেডিয়াস, মানে পুরো যে কার্ভটা তার রেডিয়াসটা হচ্ছে 140 mm থাকে, মানে এই পুরো কার্ভটার রেডিয়াসটা, ঠিক আছে। এরপর আসছি যেটা হচ্ছে বললাম ইটিটিউবের অ্যাডাপ্টার সাইজটা অ্যারাউন্ড 15 mm। বুগি হচ্ছে একটা আছে স্টিলেট, একটা হচ্ছে ইটিটিউবের মধ্যে এরকমভাবে একটা বুগি অ্যাটাচ করা হয়, এভাবে একটা বুগি হচ্ছে অ্যাটাচ করা হয় স্টিলেটের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টিলেট হিসেবে অ্যাক্ট করে। রেডিও এপেক লাইন, ব্লু লাইন যেটা পড়লাম, পিভিসি পলিভিনাইল ক্লোরাইড যেটা পড়লাম। আর ফ্রেঞ্চ মানে হচ্ছে আমাদের আউটার ডায়ামিটার, আমরা আগেও পড়েছি। এটা সাইজ অফ ইউনিটটা হচ্ছে এমএম এ, যেটা হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার, আর ফ্রেঞ্চ মানে আউটার। এখানে ফ্রেঞ্চে হয় না, ইটি টিউবটা আমরা ডায়ামিটারে পড়ে থাকি। মেলের ক্ষেত্রে আমরা 8 to 9 mm, প্রেফার্ড ইজ 8 mmটা সব জায়গায় কমনলি লেখা থাকে, আর ফিমেলে হচ্ছে 7 to 8 mm আমরা প্রেফার করি। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মুলা ফর ইটিটি অ্যান্ড সাইজ। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে দুটো ফর্মুলা আছে। বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি আনকাফড ইটি টিউব ইউজ করা হয়, তাও যদি কাফড ইটি টিউব পেডিয়াট্রিক পেশেন্টদের, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। সেটার হচ্ছে ফর্মুলা H/4 + 3.5। এটা হচ্ছে পেডিয়াট্রিকের ক্ষেত্রে, আর আনকাফড ইটিটির হচ্ছে H/4 + 4, যেটা হচ্ছে আমাদের ইনফ্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই দুটো ফর্মুলা কাফট আর আনকাফটের, H/4 + 3.5 হচ্ছে কাফটের, আর আনকাফটের হচ্ছে H/4 + 4। আনকাফট ওয়ার্ডটা একটু বড়, তাহলে এখানে 4টা আছে, ঠিক আছে, +4। এটাই শুধু ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তাহলে কিভাবে মনে রাখবে, আনকাফট ওয়ার্ডটা একটু বড়, তাহলে আনকাফটে হচ্ছে 4 আছে, আর কাফটে হচ্ছে 3.5 আছে, ঠিক আছে। নর্মাল কাপ প্রেসার অফ ইটিটি ইজ 20 to 30 সেন্টিমিটার অফ H2O। এখন যেটা আপডেট হয়েছে, মানে রিসেন্ট, এটা হচ্ছে নরসেটের জন্য, ঠিক আছে। বাকি WBHRBতে জেনারেলি 20 to 30টাই জেনারেলি সব জায়গায় লেখা থাকে, বাট আপডেট একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার অফ H2O, আর 18 থেকে 25 mm অফ Hg। বাট তোমরা যদি মনে রাখতে না পারো, এত কিছু দরকার নেই, তোমরা যদি 20 থেকে 30 সেন্টিমিটার অফ H2Oটা মনে রাখলেই এনাফ। Which device is used to monitor the cuff pressure? That is the cuff manometer. cuff manometerটা আমরা ইউজ করে থাকি কাফ প্রেসারটাকে হচ্ছে মাপার জন্য। এখানে একটা রেড বাটন থাকে, ওটাতে আমরা রেড বাটনটা প্রেস করে হচ্ছে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবো, ঠিক আছে। যদি প্রেসারটা লো থাকে সেক্ষেত্রে আমরা ইনক্রিজ করতে পারবো, যদি হাই থাকে সেক্ষেত্রে ডিক্রিজ করতে পারবো। দেন কাফটা হচ্ছে লো ভলিউম হাই প্রেসার, জেনারেলি এটাই হচ্ছে প্রেফার। লো ভলিউম হাই প্রেসার হচ্ছে অ্যাডাল্টের, আর হাই ভলিউম লো প্রেসার হচ্ছে পেডিয়াট্রিকের জন্য প্রেফার করা হয়, ঠিক আছে। মানে তোমরা যদি বলতে চাও যে কোনটা হচ্ছে সব থেকে বেশি প্রেফার, যেটা ভালো, সেটা হচ্ছে মানে সেফটি, যেটাতে ইনজুরি হওয়ার চান্স কম থাকে, দ্যাট ইজ দ্য হাই ভলিউম লো প্রেসার। এটাই কিন্তু আমাদের ইনজুরি হওয়ার চান্স কম থাকে, ওই জন্য এটা হচ্ছে প্রেফার, ঠিক আছে। কাফটা হচ্ছে আমরা জেনারেলি হাই ভলিউম আর লো প্রেসারেই রাখি। আমরা অলরেডি জানি যে যেখানে হাই ভলিউম থাকবে সেখানে হচ্ছে প্রেসারটা কম থাকবে, বেরেস তার অপোজিটটা হবে, লো ভলিউমে কিন্তু হাই প্রেসার হবে। এরপর 2 ml এয়ার ইজ ইউজ টু ইনফ্লেট দ্য কাফ, বাট ম্যাক্সিমাম এটা 10 ml পর্যন্ত ইউজ করা যেতে পারে, কোথাও কোথাও 5 mlও লেখা থাকতে পারে, বাট 10 ml পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে সাকশন ক্যাথেটার, মানে ইটি টিউবটা, এরপরে ভিতরে আমরা একটা সাকশন ক্যাথেটার
ইউজ করি ওই সিক্রিশনগুলোকে সাকশন করার জন্য, ঠিক আছে। এরপর ইটি টিউবের সাইজ অনুযায়ী হচ্ছে সাকশন ক্যাথেটারও সাইজটা আমরা বের করতে হয়। যে ইটি টিউবের সাইজটা আমরা ইউজ করেছি সেটা অনুযায়ী সাকশন ক্যাথেটারের সাইজটা আমাদেরকে ডিটেক্ট করতে হয়। তো এটা অনেক সময় কোয়েশ্চেনে আসে, ফর্মুলা আছে, তো এটা কোয়েশ্চেনে আসে যে ধরো এখানে দেওয়া আছে দ্য সাইজ অফ দ্য, আরেকটা জিনিস যে সবসময় সাকশন ক্যাথেটারের সাইজটা শুড নট বি মোর দ্যান হাফ অফ দ্য সাইজ অফ ইটিটি, মানে যেটা ইটি টিউব সেটার হাফের থেকে কিন্তু বেশি হওয়া চলবে না, আদারওয়াইজ ইট উইল ব্লক দ্য ইটিটি। এটা হচ্ছে ইটি টিউবটাকে ব্লক করে দেবে, ওই জন্য হাফের থেকে বেশি হওয়া যাবে না। এরপরে আমরা যেটা পড়বো যেটা হচ্ছে ইটি টিউব বাই 2 ইকুয়াল টু এক্স মিলিমিটার, ঠিক আছে। এরপর ইটি টিউবটা যদি আমরা মিলিমিটারে নিচ্ছি তাহলে এটা আমাদের মিলিমিটারে আসবে, যেটা সাইজ অফ দ্য সাকশন ক্যাথেটারটা। তো আমরা পড়লাম যে হাফের থেকে বেশি হওয়া যাবে না, তাহলে আমরা হাফ করে নিই, ইটি টিউব বাই 2 করে হাফ করে নিলাম, তারপরে এটা এলো। এরপর মিলিমিটারটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে ফ্রেঞ্চে। তো ফ্রেঞ্চে কনভার্ট করতে গেলে আমরা মিলিমিটারটাকে ইন্টু 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে ফ্রেঞ্চ আসবে। এরপর যেটা আসবে সেটার একটা সাইজ আপ আমাদেরকে নিতে হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা কোয়েশ্চেন দেওয়া আছে 7 mm, তো এটাকে আমরা কিভাবে সাকশন ক্যাথেটারটা কত হবে, তাহলে সাকশন ক্যাথেটারটা সাইজ কত হবে এখানে। তো 7/2 করলাম, ঠিক আছে, 7/2 করে সেটা এক্স বেরোলো। এরপর সেটাকে আবার মাল্টিপ্লাইড বাই 3 করতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু 3.5 বেরোলো। দেন আমরা ক্যাথেটারের সাইজ অফ দ্য ক্যাথেটারটা কীভাবে বের করবো না, ওটা ফ্রেঞ্চে এরপর আনবো, সেটা হচ্ছে 3.5 ইন্টু 3 ইন্টু করলে ওটা ফ্রেঞ্চে আসবে, দেন এটা 10.5 আসছে। এরপর আমাদেরকে অলওয়েজ একটা সাইজ আপ নিতে হবে, যেটা 12 ফ্রেঞ্চ। আর একটা জিনিস, সাকশন ক্যাথেটারটা কিন্তু অলওয়েজ ইভেন নাম্বারে হয়, মানে কখনোই কিন্তু 11 ফ্রেঞ্চ হবে না, ঠিক আছে। ওয়ান সাইজ আপ বলতে আমরা 11 করে দিলাম সেটা কিন্তু নয়, সাকশন ক্যাথেটার অলওয়েজ ইন ইভেন নাম্বার, মানে 10, 12, 14, 16 এইভাবে হচ্ছে সাকশন ক্যাথেটারের সাইজগুলো থাকবে, ঠিক আছে। 8 তো ইভেন নাম্বারে হবে। তো আমরা ওয়ান সাইজ আপ করব ইভেন নাম্বারে, 10.5 আছে, তার মানে ইভেন নাম্বারের পরে কোনটা, দ্যাট ইজ 12, তাহলে এটা হবে আনসারটা 12 ফ্রেঞ্চ, বোঝা গেছে। এরপর হচ্ছে আর একটা কোয়েশ্চেন আছে, দেখো ইটি টিউব যদি 4.5 হয়, সেমভাবে বাই 2 করে ইন্টু 3 করলে আমাদের 6.75 আসছে, তাহলে সেটার ক্ষেত্রে ওয়ান সাইজ আপ করে 8 হবে। যদি ধরো 8 লেখা আছে, ঠিক আছে, তারপর আমাদের আনসার এলো 12, যদি ইভেন নাম্বারেও আনসারটা আসে তাও কিন্তু আমরা ওয়ান সাইজ আপ করব, তার মানে যেটা হচ্ছে 14 ফ্রেঞ্চ কিন্তু আনসারে হবে, ঠিক আছে। এরপর আসছি যেটা হচ্ছে সাকশন টাইমটা আমরা 10 সেকেন্ডের বেশি কখনোই সাকশন করব না, এটা সব জায়গায় ইউনিভার্সাল, কখনোই আমরা 10 সেকেন্ডের বেশি কিন্তু সাকশন করব না। ফ্লেকশন, আচ্ছা, ওয়াইল ইনসার্টিং দ্য ইটি টিউব, যখন ইটি টিউবটা আমরা পেশেন্টকে ইনসার্ট করি তখন পেশেন্টের পজিশনিংটা কি হয়, দ্যাট ইজ দ্য স্নিফিং পজিশন, ঠিক আছে, মানে হচ্ছে ফ্লেকশন অফ দ্য সার্ভিক্যাল স্পাইন অ্যান্ড এক্সটেনশন অফ দ্য অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। সার্ভিক্যাল স্পাইনটা হচ্ছে ফ্লেকশন করতে হবে, আর অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টটা হচ্ছে আমাদেরকে এক্সটেনশন করতে হবে। এটা আমি যেভাবে মনে রাখতাম, প্রথমে আমাদের আসে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, তারপরে তো আমাদের সার্ভিক্যাল স্পাইন পুরো আসে, প্রথমে আমাদের অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট আছে, তাহলে প্রথমে হচ্ছে এক্সটেনশন অফ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, দেন হচ্ছে ফ্লেকশন অফ সার্ভিক্যাল স্পাইন, তাহলে ইটা আগে আসে, দেন হচ্ছে এফ হয়, তাহলে এক্সটেনশন আগে হবে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের, দেন হচ্ছে ফ্লেকশন অফ সার্ভিক্যাল স্পাইন, এটা হচ্ছে আমাদের স্নিফিং পজিশন। এরপর আফটার ইনসার্টিং দ্য সাকশন ক্যাথেটার, when you feel resistance, pull the catheter 1 to 2 centimeter up because carina which can be pulled, bleeding, bradycardia হতে পারে, ঠিক আছে। যখন আমরা সাকশন ক্যাথেটারটা ইনসার্ট করছি তখন যদি আমরা রেজিস্ট্যান্স পাই, তার মানে আমরা ওই জায়গাটা বুঝবো যে ওটা হচ্ছে ক্যারাইনা। এরপর ক্যারাইনাতে টাচ করে গেলে, আমরা এটা আগেও রেসপিরেটরিতে পড়েছিলাম যে আমরা 1 to 2 সেন্টিমিটার এটাকে ওঠাবো, দেন হচ্ছে আমরা তারপরে ওটা ওইভাবে প্লেস করব, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে আমরা কখনোই সাকশন অ্যাপ্লাই করব না, ওই জন্য আমরা সবসময় উইথড্রর সময় সাকশন অ্যাপ্লাই করি, ইনসার্টিংয়ের সময় কখনোই সাকশন অ্যাপ্লাই করি না, কারণ কি ইনসার্টিংয়ে আগে ঢোকাবো, দিয়ে যদি রেজিস্ট্যান্স ফিল হয় দেন আমরা হচ্ছে 1 to 2 সেন্টিমিটার আপ হচ্ছে আনবো।
ব্লিডিং, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, এগুলোর কিছু কিছু সাইড এফেক্ট বা কমপ্লিকেশন বলো। দেন রোটেটিং ম্যানারে আমাদেরকে সাকশন ক্যাথেটারটা উইথড্র করতে হবে, ঠিক আছে, ওয়াইল অ্যাপ্লাইং সাকশন। ওবিস পেশেন্টের ক্ষেত্রে এটা তো আমরা নর্মাল পেশেন্টের ক্ষেত্রে স্নিফিং পজিশন দিই, ওয়েরাজ ওবিস পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা র্যাম্পেড পজিশন দিয়ে থাকি, ঠিক আছে, যেটা হচ্ছে র্যাম্পেড পজিশন ওয়াইল ইনসার্টিং ইটিটি, শুধু নামটা মনে রাখবে, র্যাম্পেড পজিশন। এরপর এগুলো তো ইটিটির হলো। এরপর ট্রেকিওস্টোমিতে এখানে যেহেতু পজিশন নিয়ে আমরা কথা বলছি, তাহলে এটা যাতে মনে থাকে সেই জন্য আমি এখানেই বলছি যে ওয়াইল ডুইং ট্রেকিওস্টোমি তখন হচ্ছে আমরা রোজ পজিশন দেব। আর থাইরয়েডেক্টমি যখন হয় তখনও আমরা রোজ পজিশন দিয়ে থাকি। একটা হচ্ছে শোল্ডার রোল দিয়ে আমরা আমরা আর হেডের উপরে হচ্ছে একটা রিংয়ের মতো দেওয়া হয়, মানে এরকম ধরো পেশেন্টটা হচ্ছে শুয়ে আছে, ঠিক আছে, এটা তার হেড, দেন এটা হচ্ছে তার শোল্ডারটা, ঠিক আছে, এখানে একটা রিংয়ের মতো দেওয়া হয় পিলো টাইপের, আর এখানে একটা শোল্ডার রোল বা শোল্ডার, এখানে একটা ওটাকে শোল্ডারটাকে রোল করে বা হচ্ছে বড়োভাবে একটা পিলো দিয়ে আমরা হচ্ছে শোল্ডারটাকে একটু উঠিয়ে রাখি, আর এখানে হচ্ছে আমরা একটা রিং মতো পিলো দিই, সেটা হচ্ছে আমাদের রোজ পজিশন, ঠিক আছে। এরপর মার্ফি আইটা আমরা কি বলে ইটি টিউবে দেখলাম টু ড্রেন দ্য সিক্রিশন ইফ অবস্ট্রাকশন ইজ প্রেজেন্ট। এটা হচ্ছে ইটি টিউবে মার্ফি আইটা কেন থাকে, কারণ কি যদি অবস্ট্রাকশন বাই চান্স হয়ে যায় সেক্ষেত্রে সিক্রিশনটাকে হচ্ছে ড্রেন করার জন্য এটা থাকে, ঠিক আছে। মানে এই যে এখানে আমরা দেখলাম মার্ফি আই, ধরো কোনো কারণে এই বেভেল যেটা আছে, কোনো কারণে এই বেভেল যেটা আছে সেটা হচ্ছে অবস্ট্রাক্টেড হয়ে গেছে, সিক্রিশনে এমনভাবে অবস্ট্রাকশন, মানে যেখানটায় হয়তো এই বেভেলটা আছে সেখানে পুরো অবস্ট্রাকশন আছে, ঠিক আছে, এতটা সিক্রিশন মেবি আছে, তার জন্য অবস্ট্রাক্টেড হয়ে গেছে। তো ওই জন্য মার্ফি আইটা প্রেজেন্ট থাকে, যাতে করে আমাদের এয়ারওয়েটা মার্ফি আইয়ের থ্রু দিয়েও হচ্ছে যেতে পারে, ঠিক আছে, ওই জন্য আরেকটা আই আমাদের মার্ফি আইটা প্রেজেন্ট থাকে। তো এখানে যেটা বলা ছিল সেটা ওটাই বলা ছিল যে হচ্ছে মার্ফি আই টু ড্রেন দ্য সিক্রিশন ইফ অবস্ট্রাকশন ইজ প্রেজেন্ট, আর বেভেল হচ্ছে লেফট, সরি, বেভেল হচ্ছে লেফট ফেসিং হয়, ঠিক আছে। এখানে একটা শর্ট আলাদা কোভিড-19 একটা লেখা আছে, এটা এয়ারবোর্ন কন্ট্যাক্ট প্রিকশন, আমরা আগেও জানি। দেন আসছি ইটি টিউবের আরেকটা জিনিস, যেটা হচ্ছে কারেক্ট প্লেসমেন্টটা কী করে আমরা বুঝবো, ঠিক আছে। এখানে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য বেস্ট মেথড টু কনফার্ম দ্য কারেক্ট প্লেসমেন্ট অফ ইটি টিউব, যেটা হচ্ছে এন্ডোট্রেকিয়াল টিউব। তো ফার্স্টলি অপশান আছে ক্যাপনোগ্রাফি, এক্স রে, ক্যালোরিমেট্রিক ডিভাইস, অসকালটেশন অফ বাইলেটারাল ব্রিথ সাউন্ড। তাহলে এখানে আনসার হবে ক্যাপনোগ্রাফি, কনফার্মেটরি হচ্ছে ক্যাপনোগ্রাফিটা, ঠিক আছে। এরপর এক্স রেটা সেকেন্ড প্রায়োরিটিতে আমরা দিয়ে থাকি, বাট যদি ক্যাপনোগ্রাফি অপশানে থাকে দেন ওটা ফার্স্ট প্রায়োরিটি হবে। দেন ক্যালোরিমেট্রিক ডিভাইস, এটা হচ্ছে লিস্ট রিলায়েবল মেথড, অতটা রিলায়েবল নয়। এখানে হচ্ছে পার্পল টু ইয়েলো ওয়েন পেশেন্ট এক্সেল, মানে হচ্ছে CO2 যখন এক্সেল করে তখন ওই কালারটা চেঞ্জ হয়ে যায়, যেটা হচ্ছে পার্পল টু ইয়েলো। এরপর হচ্ছে আমরা করব যেটা, সেটা হচ্ছে অসকালটেশন অফ বাইল্যাটারাল ব্রিথ সাউন্ড। এটা কি হয়, ডান বাট নট কনফার্মেটরি, এটা কিন্তু কনফার্মেটরি নয়, এটা হচ্ছে করা হয় বাট এটা কনফার্মেটরি নয়। তো সব থেকে মোস্ট কনফার্মেটরি যেটা, সেটা হচ্ছে ক্যাপনোগ্রাফি, সেকেন্ড প্রায়োরিটিতে এক্স রে দিয়ে থাকি, আর ক্যালোরিমেট্রিকটা একদম লিস্ট রিলায়েবল, আর অসকালটেশনটাও হচ্ছে করা যেতে পারে বাট এটাও কনফার্মেটরি নয়, ঠিক আছে। আরেকটা মেথড যেটা আছে সেটা হচ্ছে কনডেনসেশন। কনডেনসেশনটা মানে হচ্ছে ভেপার প্রেজেন্ট ইন দ্য টিউব, যেটা ভেন্টি সার্কিট, মানে আমরা ইটি টিউবটা হচ্ছে ভেন্টিলেটারের সাথে কানেক্ট করি, ঠিক আছে। তো ভেন্টিলেটারের সাথে কানেক্ট করার সময় হচ্ছে আমরা ওই ভেন্টি সার্কিটটা, ভেন্টি যে সার্কিটটা থাকে সেখানে আমরা হচ্ছে ভেপার দেখতে পাবো। ইট ইজ আ সাইন দ্যাট পেশেন্ট ইজ এক্সেলিং অ্যান্ড ইটি টিউব ইজ কানেক্টেড, এটা কিন্তু একটা সাইন যে ইটি টিউবটা কানেক্টেড, বাট এটাও কিন্তু একটা রিলায়েবল মেথড নয়। এরপরে হচ্ছে কনডেনসেশনটা কোন দিকে ডিসকার্ড করতে হয়, ঠিক আছে, এগুলো নরসেটের জন্য ইম্পর্ট্যান্ট, এই WB HRPতে এত ডিটেলসে আসবে না, তো আমি এখানে বলে দিচ্ছি যে কখন হচ্ছে আমরা কনডেনসেশনটা কোন দিকে ডিসকার্ড করব। ধরো ভেন্টি, যে আমাদের ভেন্টি সার্কিটটায় কনডেনসেশনটা আছে, তাহলে অলওয়েজ এটা অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট হচ্ছে রিমুভ করতে হয়, রিমুভড অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট, মানে এখানে পেশেন্ট আছে, ইটি টিউব আছে, দেন হচ্ছে আমাদের ভেন্টি সার্কিট হচ্ছে কানেক্টেড আছে, তো অলওয়েজ হচ্ছে ভেন্টি সার্কিট থেকে আমরা অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট হচ্ছে কনডেনসেশনটাকে রিমুভ করবো টুয়ার্ড দ্য ভেন্টিলেটর, ঠিক আছে, টু প্রিভেন্ট দ্য চান্সেস অফ ভ্যাপ মানে হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়ার চান্সেসগুলোকে কমানোর জন্য এটা করা হয়। ইফ রিমুভ টুয়ার্ডস দ্য পেশেন্ট, যদি হচ্ছে টুয়ার্ডস দ্য পেশেন্ট আমরা রিমুভ করে দিই তাহলে কিন্তু ভ্যাপ হওয়ার চান্স থাকে।
এরপর হচ্ছে ফিক্সিং ইটি টিউব, উই আর ইউজিং লিপস অ্যান্ড চিক্স টু ফিক্স দ্য ইটি টিউব। আমরা হচ্ছে লিপস আর চিক্সটাকে ইউজ করে থাকি ইটি টিউবটাকে ফিক্স করার জন্য। আম মানে এইভাবে থাকে, দেন পুরো লিপস আর চিক্সে এইভাবে হচ্ছে পুরোপুরি ফিক্স করা থাকে। তোমরা যদি দেখেছো ওয়ার্ডে তোমরা বুঝতে পারবে। পজিশন while inserting intubating ET tube, যেটা আমরা স্নিফিং পজিশন অলরেডি পড়লাম, ফ্লেকশন অফ সার্ভিক্যাল স্পাইন অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট আর ওবিস পেশেন্টদের ক্ষেত্রে র্যাম্পেড পজিশন। এরপর সাইজ অফ সাকশন ক্যাথেটার, অনেকগুলো কালার কোডিং আছে, এত কিছু মনে রাখার দরকার নেই। ইন কেস অফ নর্সেট যারা এক্সাম দিচ্ছ তারা এই কটা কালার হচ্ছে মনে রাখতে পারো। 10টা হচ্ছে ব্ল্যাক, 12 হোয়াইট, 14 গ্রিন, 16 অরেঞ্জ আর রেডটা হচ্ছে 18, ঠিক আছে? বাকিগুলো, আর এটা সাইজটা ইন ফ্রেঞ্চ, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন, যেটা হচ্ছে ইয়ঙ্কার টনসিল টিপ দিয়ে আমরা অনেক সময় ওরোফ্যারিঞ্জিয়াল সাকশন করে থাকি, মানে ওরাল আর ফ্যারিংসে যে সাকশনটা সেটা হচ্ছে ইয়ঙ্কার টনসিল টিপ দিয়ে করে থাকি। এটার আইবিকিউ ইম্পর্টেন্ট নরসেটের জন্য, ঠিক আছে? নরসেটের জন্য এটার আরবিকিউ মানে ইমেজ বেস কোয়েশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমি পরে শেয়ার করে দেবো টেলিগ্রাম গ্রুপে। ইফ পেশেন্ট ইজ অন ইটি টিউব, হোয়াট ইজ দ্য অর্ডার অফ সাকশনিং? ইটি টিউব যেটা হচ্ছে ওরোট্রেকিয়াল সাকশনিং আগে করব, মানে পরপর কোন কীভাবে হচ্ছে সাকশনিংটা করব। প্রথমে হচ্ছে ইটি টিউব ওরোট্রেকিয়াল সাকশনিংটা আগে করব, দেন ওরোফ্যারিঞ্জিয়াল সাকশনিং, লাস্টে নেসোফ্যারিঞ্জিয়াল। তো ফার্স্টে ইটি টিউব, দেন ওরোফ্যারিঞ্জিয়াল, দেন নেসোফ্যারিঞ্জিয়াল, বোঝা গেছে? এরপর আসছি সাকশনিং প্রেশার। সাকশনিং প্রেশার ওয়াল সেন্ট্রাল সাপ্লাইয়ে একটা হচ্ছে সাকশনিং প্রেশার থাকে। অ্যাডাল্ট আর অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে হচ্ছে নট মোর দেন 150 mm অফ এইচ, মানে 150 থেকে কম আমরা রাখতে পারি। চিলড্রেনের ক্ষেত্রে 120 থেকে বেশি দেবো না, ইনফ্যান্টের ক্ষেত্রে 100 আর নিউনেটসের ক্ষেত্রে হচ্ছে 80, মানে এটার বেশি আমরা দেবো না, এটার কম পর্যন্ত আমরা দিতে পারি। অ্যাডাল্টে জেনারেলি 120, 130 বা 140 দেওয়া যেতে পারে। চিলড্রেনের ক্ষেত্রে 120 থেকে কম, ইনফ্যান্টে 100 থেকে কম আর নিওনেটসে 80 থেকে কম। আর পোর্টেবল ইউনিটেও কিছু কিছু প্রেসার থাকে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, অতটা কোয়েশ্চেন আসে না, মেনলি এটা মনে রাখলেই হবে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য আইডিয়াল সাকশন প্রেসার ইন অ্যাডাল্টস? অপশান ধরো দুটো আছে, একটা 140 থেকে 150 আছে, একটা 100 থেকে 120 আছে। তখন তোমরা কোনটা চুজ করবে? দ্যাট ইজ 140 থেকে 150, কারণ কি 100 থেকে 120টা একটু বেশি কম হয়ে যাচ্ছে। অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পড়লাম যে 150 কম হলেই হবে, তো 140-50টা অ্যারাউন্ড হচ্ছে কারেক্ট, ঠিক আছে? কিন্তু যদি অপশানে 150 to 200 থাকে সেটা কিন্তু সিলেক্ট করবো না, কারণ কি ওটা 150 থেকে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে পেশেন্ট পজিশনিং বিফোর সাকশনিং, মানে সাকশনিং করার আগে পেশেন্টকে কি পজিশন দেওয়া হয়। সেমি ফাউলার পজিশন, হেড এন্ড হচ্ছে 15 থেকে 30 ডিগ্রি হচ্ছে, হেড এন্ডটা একটু স্লাইটলি মানে এলিভেট করা হয় সেমি ফাউলার পজিশন, ইন অর্ডার টু মিনিমাইজ দ্য রিস্ক অফ এক্সপিরেশন, যাতে করে পেশেন্টের অ্যাসপিরেশনের রিস্কটা কমে, ওই জন্য হচ্ছে সেমি ফাউলার পজিশন পেশেন্টকে দেওয়া হয়। হাউ ডু ইউ চেক দ্য অ্যাডিকুয়েসি অফ সাকশনিং অ্যাপারেটাস, মানে সাকশনিং যে অ্যাপারেটাস ডিভাইসেসগুলো ঠিকঠাক চলছে কিনা সেটার আমরা অ্যাডিকুয়েসিটা কীভাবে চেক করব। এরপরে বলেছে নেভার এভরি টাইম বিফোর সাকশনিং, ওয়ান্স আ ডে আর ওকেশনালি, মানে কখন কখন হচ্ছে তোমরা চেক করবে। নেভার তো এটা ভুল কথা, আমরা হচ্ছে চেক করব সবসময় এভরি টাইম বিফোর সাকশনিং, ওয়ান্স আ ডে নয়, ওকেশনালিও নয়, যখনই সাকশনিংয়ের দরকার তার আগেই কিন্তু আমরা হচ্ছে অ্যাপারেটাসটা চেক করে নেব। এরপর স্টেপস অফ সাকশনিং, ফার্স্টলি হচ্ছে অ্যাসেস দ্য পেশেন্ট ওয়েদার দেয়ার ইজ রিকোয়ারমেন্ট অফ সাকশনিং, মানে আমাদেরকে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাসেস করা যে পেশেন্টের হচ্ছে সাকশনিং দরকার কি না। সেটা আমরা ব্রিথ সাউন্ড দেখে অ্যাসেস করতে পারি, পেশেন্টের কোনো আদার ডিফিকাল্টিস আছে কি না সেগুলো দেখে আমরা অ্যাসেস করতে পারি, ঠিক আছে? বেডসাইড অল ইকুইপমেন্টস অ্যাভেলেবল, বেডসাইডে যেমন সব ইকুইপমেন্টগুলো থাকে, অ্যাপ্রোপ্রিয়েট সাকশনিং ক্যাথেটার যেমন থাকে। বিফোর সাকশনিং চেক দ্য কাফ প্রেশার, এরপর সাকশনিং করার আগে হচ্ছে আমাদেরকে কাফ প্রেশারটা চেক করে রাখতে হবে, ঠিক আছে? ইফ নট নর্মাল অ্যাডজাস্ট ইট উইথ কাফ ম্যানোমিটার, যদি নর্মাল না থাকে সেক্ষেত্রে আমরা কাফ ম্যানোমিটার দিয়ে সাকশনিং প্রেশারটাকে অ্যাডজাস্ট করে নেব। চেক দ্য সাকশন মেশিন, সাকশন যে অ্যাপারেটাসে সাকশন মেশিনটাকে আমরা হচ্ছে চেক করব। দেন সেট দ্য সাকশন প্রেশার অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু এজ যেটা আমরা পড়লাম সেই হিসেবে আমরা সাকশন প্রেশারটাকে সেট করব। তারপর প্রি অক্সিজেনেট দ্য পেশেন্ট ফর মিনিমাম অফ 30 সেকেন্ড, অলওয়েজ কিন্তু আমরা 30 সেকেন্ডের জন্য প্রি অক্সিজেনেট করব পেশেন্টকে। দেন ডিউরেশন অফ সাকশনিং হচ্ছে 10 সেকেন্ড।
সাকশনটা আমরা 10 সেকেন্ড হচ্ছে করতে পারি। রেঞ্জটা 10 to 15 সেকেন্ড দেওয়া আছে, বাট 10 সেকেন্ডটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, এটা প্রায়োরিটি। রিপিট 3 টাইমস, ইফ মোর টাইম রিকোয়ার্ড, আ ব্রেক অফ 2 to 3 মিনিটস। এরপরে আমরা ওই সাকশনিংটা 3 বার হচ্ছে রিপিট করব জেনারেলি, বাট পেশেন্ট কন্ডিশন দেখে বুঝতে হবে। যদি মনে হয় যে আরও সিক্রিশন আছে, তখন কিন্তু আমরা 3 টাইমসের বেশি হচ্ছে করতে পারি, ঠিক আছে। কিন্তু 3 পাস অফ সাকশনিংয়ের পরে হচ্ছে আমরা একটা ব্রেক দিই 2 to 3 মিনিটসের, ঠিক আছে। দেখো এখানে ধরো ফার্স্টে সাকশন ক্যাথেটারটা ইনসার্ট করলে, ঠিক আছে, দেন 10 সেকেন্ড হচ্ছে রাখলে, দেন হচ্ছে উইথড্র করলে, মানে 10 সেকেন্ড ধরে আর কি উইথড্র করলে, মানে সাকশনটা মেনলি 10 সেকেন্ড যেমন থাকে, মানে ঢোকানোর সময় তো সাকশন দেওয়া হয় না, উইথড্রলের সময় সাকশন দেওয়া হয়। তাহলে উইথড্রলের সময় থেকে সাকশনটা অন করলে দেন হচ্ছে 10 সেকেন্ড, এরকম করে আমরা মনে মনে কাউন্ট করি, 1001, 1002, 1003, মানে 10 সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে পেশেন্টকে হচ্ছে দেবো, দেন হচ্ছে উইথড্র করে নেবো, ঠিক আছে। মানে উইথড্র করতে করতে ওই টাইমটা যেমন 10 সেকেন্ড হয়, তার বেশি যেমন না হয়। এরপর হচ্ছে হাইপার ভেন্টিলেট করবো পেশেন্টকে ফর 30 সেকেন্ড। হাইপার ভেন্টিলেট মানে কি 100% অক্সিজেন দিয়ে আমরা হচ্ছে পেশেন্টকে 30 সেকেন্ড হচ্ছে ভেন্টিলেট করব। দেন হচ্ছে সাকশন ক্যাথেটারটা আবার ঢোকালাম 10 সেকেন্ড, দেন রিমুভ অ্যান্ড হাইপার ভেন্টিলেট 30 সেকেন্ড। এইভাবে 3 পাস অফ সাকশনিং আমরা করলাম। থার্ড টাইম এগেন আমরা রিপিট করলাম। দেন যদি মনে হয় যে আরও সিক্রিশন আছে, তখন একটা ব্রেক দেওয়া হয়, 2 to 3 মিনিটসের পেশেন্টকে ব্রেক দেওয়া হয়। দেন আমরা আবার 3 পাস অফ সাকশনিং করতে পারি, ঠিক আছে। এরপর হোয়াট শুড বি দ্য নর্মাল সাকশন প্রেশার ফর ইটি সাকশন ইন অ্যাডাল্টসের ক্ষেত্রে সাকশন প্রেশারটা কত? 120 থেকে 150, এটা আনসারে হবে। 60 থেকে 80টা খুব কম হয়ে যাচ্ছে, 150 থেকে 200টা বেশি হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট 200 এটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আনসার হবে, কারণ কি 150-র বেশি আমরা দিতে পারি না। But how often do you do the ETT suctioning? Every 8 hourly, routinely after clinical assessment at 4-hour interval, routinely after 8 hours, only if clinically indicated after the assessment. এটা হবে only if clinically indicated, কারণ কি ETT সাকশনিংটা কোনো রুটিন প্রসিডিওর নয় যদি সিক্রিশন থাকে। কারণ কি আমরা ফার্স্টেই পড়লাম, প্রথম স্টেপটা আমাদের কি ছিল, অ্যাসেস দ্য পেশেন্ট whether there is a requirement of suctioning. সাকশনিংয়ের দরকার হলেই কিন্তু আমরা সাকশনিং করবো, ইট ইজ নট আ রুটিন প্রসিডিওর, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্ডিকেশন অফ সাকশনিং, কী কী ইন্ডিকেশন থাকে? ভিজিবল যদি সিক্রিশন থাকে, লো SpO2 যদি স্যাচুরেশন অফ অক্সিজেনটা আমাদের কমে যায়, সেক্ষেত্রে আমরা করতে পারি। অস্কালটেট, যেটা কোর্স ক্রেপিটাস, COURS, কোর্স ক্রেপিটাস, রাটলিং সাউন্ড, রঙ্কায়, এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো যে কোনো সিক্রিশন আছে, তাই এরকম সাউন্ড আমরা পাচ্ছি। হাই প্রেশার অ্যালার্ম অন মেকানিক্যাল ভেন্টিলেটার, আমরা আগেও পড়েছি যে হাই প্রেশার অ্যালার্ম মানে কি, হাই প্রেশার অ্যালার্ম মানে কি দেয়ার ইজ অ্যান অবস্ট্রাকশন, কোনো অবস্ট্রাকশন হয়ে গেছে মেবি সিক্রিশনের জন্য, তাহলে ভেন্টিলেটারে যদি হাই প্রেশার অ্যালার্ম দিচ্ছে তার মানে ধরবো যে ওটা কোনো সিক্রিশনের জন্য অবস্ট্রাকশন হয়ে গেছে। whereas লো প্রেশার অ্যালার্ম মানে কি কোথাও হচ্ছে খুলে গেছে, বা হচ্ছে কোথাও যে কানেকশানগুলো সেগুলো হচ্ছে খুলে গেছে, ওই জন্য হচ্ছে লিক হচ্ছে, তো লিকেজের জন্য আমাদের লো প্রেশার অ্যালার্ম দেয়, আর হাই প্রেশার অ্যালার্ম আমাদের হচ্ছে যেটা আমাদের সিক্রিশনের জন্য, অবস্ট্রাকশনের জন্য হচ্ছে দেয়। এরপর হচ্ছে ইনক্রিজড ইন্সপিরেটরি প্রেশার, যদি ইন্সপিরেটরি প্রেশারটা ইনক্রিজ থাকে সেক্ষেত্রেও আমরা করতে পারি। ডিক্রিজ টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমটা যদি ডিক্রিজ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আর এবিজি ভ্যালু হচ্ছে ডিটোরিয়েট যদি হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে করতে পারি, মানে অ্যাসেস করবো প্রপারলি, তারপরে হচ্ছে করব। এরপর হোয়াট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ডু ইউ ইউজ হোয়াইল সাকশনিং, আমরা সাকশনিং করার সময় কি পার্সোনাল ইকুইপমেন্ট ইউজ করি? গ্লাভস অ্যান্ড মাস্ক, মাস্ক অ্যান্ড আইওয়্যার, মাস্ক, আইওয়্যার, গাউন, এগুলো। এরপরে আমরা জেনারেলি গ্লাভস অ্যান্ড মাস্ক ইউজ করি, ঠিক আছে, গাউন ইউজ করব না। গাউন, আইওয়্যার এগুলো ইউজ করব কখন? যদি পেশেন্টটা কন্ট্যাক্ট প্রিকশনে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সবগুলো ইউজ করব। Then what solution should be routinely injected in the ET2 to loosen the secretion? আমাদেরকে কোনো সলিউশন কিন্তু রুটিনলি ইনজেক্ট করার দরকার হয় না, ঠিক আছে। যদি দরকার হয়, অনেক থিক টিনেশিয়াস সিক্রিশন থাকে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, বাট রুটিনলি, এখানে লেখা আছে রুটিনলি, তো রুটিনলি কিন্তু আমরা কোনো হচ্ছে সলিউশন ইউজ করব না।
হোয়াট মনিটরিং ডু ইউ ডু বিফোর, আফটার অ্যান্ড ডিউরিং ইটিটি সাকশনিং, মানে আগে পরে এবং ডিউরিংয়ে কোন মনিটরিংটা আমরা করে থাকি। SpO2, ECG অ্যান্ড SpO2, ECG, SpO2 অ্যান্ড BP, নো রুটিন মনিটরিং নেসেসারি। আমরা এখানে ECG, SpO2 আর BPটা মনিটর করি, ঠিক আছে। কারণ কি ব্র্যাডিকার্ডিয়ার একটা রিস্ক থাকে যদি ওই ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন হয়ে যায়, ইনক্রিজ বিপি বা ডিক্রিজ বিপির একটা রিস্ক থাকে, ওই জন্যে আমরা SpO2, বিপি আর ইসিজি এসবগুলো, অ্যারিথমিয়াও অনেক সময় দেখতে পেতে পারি, তাই এগুলো সবগুলো আমরা মনিটর করি। ইটিটি ইজ নট ইউজফুল ফর উইচ অফ দ্য ফলোয়িং, একটা হচ্ছে নিউমোথোরাক্স, পালমোনারি টয়লেট, অবস্ট্রাকশন, ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেস। কোনটার জন্য ইটিটিটা ইউজ করা যাবে না, ঠিক আছে। নিউমোথোরাক্সের জন্য আমরা কখনোই ইটি টিউব ইউজ করি না, সেটার কোনো ফাংশন নেই। নিউমোথোরাক্সে আমরা চেস্ট টিউব ইউজ করে থাকি। চেস্ট টিউব যেটা ড্রেনেজ সিস্টেম, ওয়াটার সিল ড্রেনেজ সিস্টেম, এগুলো আমরা ইউজ করে থাকি। পালমোনারি টয়লেট মানে হচ্ছে পালমোনারি সাকশনিং, এখানে পালমোনারি টয়লেট মানে পালমোনারি সাকশনিং করার জন্য ইউজ করি, এটা কিন্তু ট্রু, এটা হবে। অবস্ট্রাকশন যদি থাকে, অফকোর্স এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন থাকে আমরা ইটি টিউব ইউজ করতে পারি। ডিক্রিজ লেভেল অফ কনসিয়াসনেসের ক্ষেত্রে, মানে যে পেশেন্টগুলো কোমাতে চলে যাচ্ছে তাদেরও কিন্তু হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং প্রবলেম হবে, তাদের ক্ষেত্রেও আমরা ইটি টিউব ইউজ করব, ঠিক আছে। তাহলে নিউমোথোরাক্সের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি না। যদি নিউমোথোরাক্সের ক্ষেত্রে আমরা ইটিটি ইউজ করি তাহলে কিন্তু আবার বেড়ে গিয়ে টেনশন নিউমোথোরাক্স হয়ে যেতে পারে। তো নিউমোথোরাক্সে আমরা ম্যানেজমেন্ট কী করি, ফার্স্ট চেস্ট টিউব করি, দেন আমরা ইটি টিউব ইউজ করতে পারি। এরপর হচ্ছে সেলিক ম্যানুভার। সেলিক ম্যানুভারটা কি, এটা হচ্ছে একটা ক্রিকয়েড প্রেশার দেওয়া হয়। ক্রিকয়েড যেটা আমাদের থাকে, ক্রিকয়েড স্ট্রাকচারটা আমরা অলরেডি অ্যানাটমিতে পড়েছি ইন রেসপিরেটরি সিস্টেম। তো ক্রিকয়েড যে স্ট্রাকচারটা থাকে সেটাতে আমরা প্রেশার দিই, ঠিক আছে। তা এখানে প্রেশার দিলে কি হবে, এটা হচ্ছে ইসোফেগাসটাকে ক্লোজ করে দেয়, যাতে করে অ্যাসপিরেশন না হয় যখন আমরা ইটিটিটা ট্র্যাকিয়াতে ইনসার্ট করছি, ঠিক আছে। ইটিটিটা তো আমরা ট্র্যাকিয়াতে ইনসার্ট করছি, এরপর যদি ইসোফেগাসটা ওপেন থাকে বাই চান্স ধরো, তখন সেক্ষেত্রে হচ্ছে যেগুলো আমাদের স্টোমাক কন্টেন্ট সেগুলো কিন্তু আমাদের ট্র্যাকিয়াতে ইনসার্ট হয়ে যেতে পারে, দিয়ে অ্যাসপিরেশন যেটা আমরা বলি, পেশেন্টের ব্রিথিং ডিফিকাল্টি হতে পারে। তো যদি আমরা ক্রিকয়েড প্রেসার দিই, ইসোফেগাসটা ক্লোজ করে দিই, তাহলে কিন্তু স্টোমাক কন্টেন্ট উপরে এলেও কিন্তু বেরোনোর কোনো চান্স নেই, কারণ কি ইসোফেগাসটা ক্লোজ আছে। তো ক্লোজ করে দিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাসপিরেশনটাকে প্রিভেন্ট করব যখন হচ্ছে ইটি টিউবটা ট্র্যাকিয়াতে ইনসার্ট করব। এরপর সেলিক ম্যানুভারটা আমরা কখন দিই, আফটার ইন্ডাকশন পেশেন্ট বিকাম আনকনসিয়াস অর আনরেসপন্সিভ, ঠিক আছে। আফটার ইন্ডাকশন আমরা দিই, অথবা যখন পেশেন্ট আনকনসিয়াস বা আনরেসপন্সিভ হয় সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি, ঠিক আছে। এরপর আর জেনারেলি আমরা ইটি টিউবটা তো সবসময় আনকনসিয়াস পেশেন্ট, কমা পেশেন্ট বা যাদের অবস্ট্রাকশন আছে সেই ক্ষেত্রে হচ্ছে করি। তো ওই জন্য আনরেসপন্সিভ পেশেন্টদের ক্ষেত্রে আমরা সেলিক ম্যানুভারটা দিয়ে থাকি। আর আফটার ইন্ডাকশন মানে হচ্ছে আমরা অ্যানেস্থেশিয়া ইন্ডাকশন করার পরে হচ্ছে আমরা এটা সেলিক ম্যানুভারটা দেবো। এরপর ইফ পেশেন্ট হ্যাজ রেসপিরেটরি অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, পেশেন্ট ইজ ইন্টিবিউটেড উইথ ইটি টিউব, হাউ উইল ইউ কনফার্ম দ্য প্লেসমেন্ট, ঠিক আছে। মানে আমরা ফার্স্টে পড়েছিলাম যে ক্যাপনোগ্রাফি দিয়ে হচ্ছে আমরা কনফার্ম করি, কিন্তু ক্যাপনোগ্রাফিতে আমরা ওটাই পাবো, মানে EtCO2 যে গ্রাফটা, মানে CO2 গ্রাফটা পাবো। এরপর যদি ধরো পেশেন্ট অলরেডি রেসপিরেটরি অ্যাসিডোসিসে বা অ্যালকালোসিসে আছে, সেখানে অলরেডি পেশেন্টের হচ্ছে যে CO2 লেভেলগুলো নর্মাল থাকবে না, তাহলে এটা আমাদের একটা ফলস রেজাল্ট হওয়ার চান্স থাকে। তো যদি পেশেন্ট রেসপিরেটরি অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসে থাকে, তখন আমরা কিন্তু এক্সরেটা অ্যাজ আ কনফার্মেটরি আমরা প্লেসমেন্টটাকে ডিটেক্ট করবো, ঠিক আছে। এরপর যেটা আসছি সেটা হচ্ছে ট্র্যাকিওস্টোমি টিউব। এরকম দেখতে হয় কিছুটা ট্র্যাকিওস্টোমি টিউবটা, এই যে এরকম টাইপের ট্র্যাকিওস্টোমি টিউবটা দেখতে হয়। এটা কিন্তু আমাদের পুরো সার্জিক্যালি এখানটা হচ্ছে কাট করে ইনসার্ট করা হয় ট্র্যাকিওস্টোমি টিউবটাও। এটাও এমার্জেন্সি একটা প্রসিজার, যখন ধরো কোনোভাবে এয়ারওয়ে পাওয়া যাচ্ছে না, মেবি ইটি টিউবও ঢোকানো যাচ্ছে না, ফেল হয়ে যাচ্ছে, বা হচ্ছে ক্রিকয়েড একটা কাট দেওয়া হয় সেইভাবে, মানে একটা নিডল ঢুকিয়ে ক্রিকয়েডের ওখানেও হচ্ছে
যেটা ক্রিকোথাইরয়েডোটমি বলা হয়, মানে ক্রিকয়েডের ওখানে হচ্ছে ঢোকানো হয় যাতে করে এমার্জেন্সি এয়ারওয়েটা করা যায়। সেটাও ধরো যদি পসিবল না হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে ট্র্যাকিওস্টমি টিউব করি, বা হচ্ছে কোনো ধরনের যদি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার থাকে বা কোনো টাইপ অফ অবস্ট্রাকশন বা ক্যান্সার টিউমারের জন্য হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, সেটা আমাদেরকে সার্জিক্যালি রিমুভ করতে হবে, সেক্ষেত্রেও আমরা ট্র্যাকিওস্টমি টিউব ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে এটা এরকম কিছুটা দেখতে হয় ট্র্যাকিওস্টমি টিউবটা। এটার পার্টসগুলো কি, এটা হচ্ছে আমাদের আউটার ক্যানুলা, এরকম টাইপের যেটা আউটার ক্যানুলাটা থাকে। দেন হচ্ছে এরকম পাইলট বেনুল থাকে, কাফ ইনফ্লেশন লাইন একটা থাকে। দেন এটার ভিতরে একটা ইনার ক্যানুলাটা হচ্ছে ইনসার্ট করতে হয়, আর তার ভিতরে হচ্ছে অবটুরেটারটা ইনসার্ট করতে হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অবটুরেটার, এটা ইনার ক্যানুলা, এটা হচ্ছে আমাদের আউটার ক্যানুলা। আর ফ্ল্যাঞ্জেস থাকে এরকমভাবে যেগুলো, এগুলো হচ্ছে ফ্ল্যাঞ্জেস। দেন ওটাকে আমরা একটা কলার ফ্লেঞ্জিং যে কলার টাইপের থাকে সেটা দিয়ে এরকমভাবে আমরা ওটাকে সিকিওর করি। ঠিক আছে, এটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ট্র্যাকিওস্টমি টিউব, এখানে একটা ফেনেস্ট্রেশন থাকে এক্সট্রা, এটা আমরা পরে পড়বো তখন বুঝতে পারবো। আচ্ছা, ট্র্যাকিওস্টমি টিউবের পার্টসগুলো আমরা পড়লাম, আউটার ক্যানুলা, ইনার ক্যানুলা আর হচ্ছে অবটুরেটার। ইনার ক্যানুলাটা টুয়াইস আ ডে আমাদেরকে কিন্তু ক্লিন করা উচিত। এরপর মেকানিক্যাল ভেন্টিলেটর সার্কিট অর অক্সিজেন ডিভাইস ইজ কানেক্টেড টু দ্য প্রক্সিমাল অ্যাডাপ্টার অফ ইনার ক্যানুলা। আমরা কোন দিকটায় হচ্ছে অক্সিজেন ডিভাইস বা ভেন্টিলেটর সার্কিটটা কানেক্ট করব, দ্যাট ইজ দ্য প্রক্সিমাল অ্যাডাপ্টার অফ ইনার ক্যানুলা। সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড 15 mm, মেকানিক্যাল ভেন্টিলেটর রাম্বো ব্যাগ পাইপ সাইজ উইচ ইজ কানেক্টেড ইজ 22 mm। সাইজগুলো এত মনে রাখার দরকার নেই, মানে এটা অতটা কোয়েশ্চেনে আসে না। ফার্স্ট 24 hours ডু নট পারফর্ম ড্রেসিং চেঞ্জ আনলেস দ্য ড্রেসিং গেট সয়েলড। প্রথম 24 ঘন্টাতে কখনোই আমরা কিন্তু ড্রেসিং চেঞ্জ করব না, কারণ কি প্রথম 24 hours সার্জারির পরে সেটা একটা ব্লিডিংয়ের রিস্ক থাকে, বা হচ্ছে পেশেন্টের ট্র্যাকিওস্টমি টিউবটা ডিসপ্লেস হয়ে যেতে পারে। তো কখনোই প্রথম 24 ঘন্টাতে হচ্ছে আমরা ড্রেসিং চেঞ্জ করব না, আনলেস ইন্ডিকেটেড। যদি হচ্ছে মানে খুব দেখেছি সয়েল হয়ে গেছে, সেক্ষেত্রেও আমরা খুব মানে কসিয়াসলি হচ্ছে ওটা করতে হবে। ডক্টরকে ইনফর্ম করে ডক্টরকে মেবি বলতে হবে যে এটা করে দিতে। ঠিক আছে, আমরা হচ্ছে কখনোই এটা করব না উইদিন 24 hours, এটা কিন্তু নার্সের রেসপন্সিবিলিটির মধ্যে নয়। এরপর হচ্ছে আননেসেসারি সাকশনিং টু বি অ্যাভয়েডেড। আননেসেসারি সাকশনিং আমরা কখনোই করব না, সেটাতে কিন্তু পেশেন্টের স্ট্রেস পড়বে, ওই সুচার লাইনে স্ট্রেস পড়বে, তাহলে ব্লিডিং আরও বেড়ে যেতে পারে। ওই জন্য আননেসেসারি সাকশনিং করব না। এরপর প্রায়োরিটি নার্সিং অ্যাকশন ইন টিটি ডিসলজমেন্ট, মানে যদি ট্র্যাকিওস্টমি টিউবটা ডিসলজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন কী কী হবে। এটা দুটো পার্টে আমরা পড়বো। একটা হচ্ছে যদি ফ্রেশ স্টোমা থাকে, ফ্রেশ স্টোমা মানে কি, যদি হচ্ছে লেস দ্যান 7 days আমাদের স্টোমাটা হয়ে থাকে। ঠিক আছে, লেস দ্যান 7 days যদি আমাদের স্টোমাটা হয়ে থাকে, দেন ডু নট রিইনসার্ট দ্য ট্র্যাকিওস্টমি টিউব। আমরা কিন্তু ট্র্যাকিওস্টমি টিউবটাকে আর রিইনসার্ট করব না। ঠিক আছে, কারণ কি ওটা ফ্রেশ স্টমা, ট্র্যাকিওস্টমি টিউবটাকে কিন্তু রিইনসার্ট করবো না। কভার দ্য স্টমা উইথ স্টেরাইল গজ পিস, ডু নট উইথ কটন। ঠিক আছে, আমরা স্টেরাইল গজ পিস দিই, মানে ট্র্যাকিওস্টমিটা রিমুভ হয়ে গেছে, তাহলে ওখানটা একটা ফাঁকা হয়ে যাবে, হোল মতো রয়ে যাবে, তাহলে সেটা তো প্রবলেমেটিক হবে। তো ওই জন্য আমরা একটা স্টেরাইল গজ পিস দিয়ে ওটা কভার করে দিই। আর হচ্ছে নট উইথ কটন। আর ইউজ O2 মাস্ক টু ডেলিভার অক্সিজেন সাপ্লাই। আর এখানটা যদি ধরো হোল হয়ে গেছে, ট্র্যাকিওস্টমি টিউবটা নেই, তাহলে কিন্তু অক্সিজেনের তাদের প্রবলেম হবে। তো অক্সিজেন ডেলিভারি সাপ্লাইটা আমরা কিন্তু O2 মাস্কটা ওইখানের উপরে রেখে দিতে পারি, ওই জায়গাটার উপরে, বা হচ্ছে নোজ অ্যান্ড মাউথ ব্যাগ অ্যান্ড মাস্কটাও আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ইনফর্ম টু দ্য ডক্টর। ফার্স্টে কিন্তু আমরা এই জিনিসগুলো করব, তারপরে ডক্টরকে ইনফর্ম করব। এরপর হচ্ছে ম্যাচিওর স্টোমা যদি হয়, মানে মোর দ্যান 7 days যদি হয়, তো সেটা হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে স্টোমাটা। তো ফার্স্টে রিইনসার্ট দ্য ট্র্যাকিওস্টমি টিউব। আমরা কিন্তু ট্র্যাকিওস্টমি টিউবটাকে রিইনসার্ট করব। দেন টু ট্র্যাকিওস্টমি টিউব ইন পেশেন্ট বেডসাইড। আচ্ছা হ্যাঁ, অলওয়েজ কিন্তু সবসময় যখন নতুন ট্র্যাকিওস্টমি করছি তখন কিন্তু সবসময় দুটো ট্র্যাকিওস্টমি টিউব আমাদের পেশেন্টের বেডসাইডে রাখা উচিত। একটা হচ্ছে সেম সাইজের, যেটা ফার্স্টে ইউজ দিস, আর একটা স্মলার সাইজের আমরা রাখবো। যদি রেজিস্ট্যান্ট ফিল করি তাহলে হচ্ছে আমরা স্মলার সাইজের ট্র্যাকিওস্টমি টিউবটাকে ইনসার্ট করব। দেন হচ্ছে আমরা ইনফর্ম করব ডক্টরকে। বোঝা গেছে? দেন আসছি টোটাল ল্যারিঙ্গেক্টমি। টোটাল ল্যারিঙ্গেক্টমি মানে কি, ডু নট রিইনসার্ট ট্র্যাকিওস্টমি টিউব
tube do not cover the stoma. Use a track O2 device over the stoma to deliver O2. Inform to the doctor. টোটাল যদি ল্যারিঞ্জেক্টমি হয়েছে তাহলে কিন্তু আমরা ট্র্যাকিওস্টমি টিউবটাকে ইনসার্ট করব না। এটা একটা এক্সেপশন কন্ডিশন। যদি ম্যাচিওরও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ইনসার্ট করব না, স্টোমাটাকে কভার করব না। শুধু ট্র্যাক O2 ডিভাইস আমরা ইউজ করব ওভার দ্য স্টোমা টু ডেলিভার O2, আর তারপরে হচ্ছে আমরা ডক্টরকে ইনফর্ম করব। এরপর হচ্ছে এগুলো সব টিটি মানে ট্র্যাকিওস্টমি টিউব ইনসার্শনে সব কিছু পড়লাম। এরপর কখন হচ্ছে আমরা টিটিটাকে রিমুভ করতে পারি, কখন আমরা ট্র্যাকিওস্টমি টিউবকে রিমুভ করতে পারি। ট্র্যাকিওস্টমি টিউবটাকে রিমুভ যে করাটাকে আমরা ডিক্যানুলেশন বলে থাকি। এই প্রসেসটাকে আমরা ডিক্যানুলেশন বলি, যেটা টিটি রিমুভালটাকে আমরা কিন্তু ডিক্যানুলেশন বলি। এরপর স্পন্টেনিয়াস যদি ব্রিদিং ট্রায়াল একটা আমরা করে থাকি, ঠিক আছে, মোর দ্যান 48 আওয়ার্সে ডিক্যানুলেশন ক্যাপ টু বি প্লেসড ওভার টিটি, বাট বিফোর ইউজিং দিস ক্যাপ আনকাফ ইফ কাফ টিটি। মানে যদি হচ্ছে কাফড ট্র্যাকিওস্টমি টিউব আমরা ইনসার্ট করেছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কাফটাকে ডিফ্লেট করে দেবো, ঠিক আছে, কাফটাকে এইভাবে ডিফ্লেট করে দেবো। তারপরে একটা ডিক্যানুলেশন ক্যাপ থাকে, ওটা হচ্ছে লাগিয়ে দেবো। দেন হচ্ছে আমরা স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল দেখবো কি পেশেন্ট কি প্রপারলি ব্রিদিং নিতে পারছে কি না, ঠিক আছে, এটাকে স্পন্টেনিয়াস ব্রিদিং ট্রায়াল বলে। এটা আমরা মোর দ্যান 48 আওয়ার্স ধরে আমরা দেখে থাকি যে পেশেন্ট হচ্ছে ব্রিদিং প্রপার হচ্ছে কি না, তার কোনো প্রবলেম হচ্ছে কি না। তো সেটা আমরা দেখবো। যদি দেখি যে কোনো প্রবলেম না হচ্ছে তাহলে তো আমরা টিটিটাকে রিমুভ করতে পারি, ঠিক আছে। এরপর যেটা আসছি, যেটা বলছিলাম ফেনেস্ট্রেটেড টিউব, ওখানে আমরা ইমেজটাও দেখলাম। হোয়াট ইজ দ্য পারপাস অফ আ ফেনেস্ট্রেটেড ট্র্যাকিওস্টমি। এগুলো ইউজুয়ালি কাফলেস হয়, ঠিক আছে, ফেনেস্ট্রেটেড যে ট্র্যাকিওস্টমিগুলো থাকে। ইন পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি টিউব হেল্প ইন স্পিকিং, ঠিক আছে, এটা হচ্ছে এটার পারপাসটা কি, পার্মানেন্ট ট্র্যাকিওস্টমি টিউব হিসেবে এটা কাজ করে। আর স্পিকিংয়ে হচ্ছে এটা হেল্প করে, মানে ওই ফেনিস্ট্রেশনটা হচ্ছে কথা বলতে হেল্প করে। যাদের ট্র্যাকিওস্টমি টিউব থাকে তারা কিন্তু কথা বলতে পারে না, তাদেরকে ইসোফেজিয়ালে কিভাবে কথা বলতে হয়, ইসোফেজিয়াল স্পিকিং বা ইসোফেজিয়াল ভয়েসিংটা তাদেরকে শেখানো হয়। তো তারা সেইভাবে কথা বলে, বা তাদেরকে আদার মেথডস অফ কমিউনিকেশন যেমন রাইটিং এসবগুলো ইউজ করতে বলা হয়। বাট ইন কেস অফ ফেনিস্ট্রেটেড ট্র্যাকিওস্টমি, তারা কিন্তু ওই ফেনিস্ট্রেশনটা ট্র্যাকিওস্টমির প্রেজেন্ট থাকার কারণে ওইখানে হচ্ছে হাওয়া পাস করে ওটা মানে কথা বলাতে হেল্প করবে, ঠিক আছে, হেল্প ইন স্পিকিং। বিফোর ইনসার্টিং ফেনিস্ট্রেটেড টিউব অ্যাসেস দ্য সোয়ালোয়িং অ্যাবিলিটি। আমাদেরকে অলওয়েজ হচ্ছে ইনসার্ট করার আগে সোয়ালোয়িং অ্যাবিলিটিটা টেস্ট করতে হবে, যে ডিসফেজিয়া বা ডায়নোফেজিয়া আছে কিনা। দেন অ্যাসপিরেশন এই ফেনেস্ট্রেটেড টিউব ইউজড, ঠিক আছে। এরপর হচ্ছে পেশেন্ট শুড নট বি ইন রেসপিরেটরি ডিস্ট্রেস, আর পেশেন্টকে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেসে থাকা চলবে না, সেক্ষেত্রে আমরা ফেনিস্ট্রেটেড ট্র্যাকিওস্টমি ইউজ করতে পারি। এরপরে ট্র্যাকিওস্টমি টিউব ড্রেসিং, আমরা যেগুলো পড়ছিলাম যে ড্রেসিং করা হয়, কখন হচ্ছে ড্রেসিং করা যেতে পারে, ফার্স্ট 24 আওয়ার্সে ড্রেসিং করব না। তো এরপর কিভাবে ওই ড্রেসিংটা করা হয়, এভরি শিফটে আমরা করব, ইট শুড বি ডান। প্রত্যেকটা শিফটে যাদের ট্র্যাকিওস্টমি আছে তারা হচ্ছে প্রত্যেকটা শিফটে আমরা ড্রেসিংটা করব। সলিউশনটা কি ইউজ করে থাকি, যেটা হচ্ছে 0.9% NA সলিউশন और হাফ হাইড্রোজেন পেরক্সাইড ইউজড আর্লিয়ার। এটা হচ্ছে আর্লিয়ারে হাফ H2O2টা ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না, এখন হচ্ছে NS ইউজ করা হয়। সিকোয়েন্স হচ্ছে সাকশনিং, ইনার ক্যানুলা ক্লিন, দেন ডিটি ড্রেসিং চেঞ্জ। প্রথমে হচ্ছে আমরা সাকশনিং করলাম, ঠিক আছে, দেন হচ্ছে আমরা ইনার ক্যানুলাটা যেটা বের করে ক্লিন করলাম, তারপরে হচ্ছে টিটির যে ড্রেসিংটা মানে সাইডে হচ্ছে গজ পিস দিয়ে একটা ড্রেসিং করা হয়, তো সেই ড্রেসিংটা তারপরে চেঞ্জ করব। আর ইনার ক্যানুলাটা ক্লিন কিভাবে করা হয়, টুয়াইস আ ডে করতে হয় 0.9% NS দিয়ে। প্রিন্সিপাল অফ ক্লিনিং, ফার্দার সাইড আগে তারপরে নিয়ারের সাইড, এভাবে থাকে, এরকম গজ পিস এরকম অ্যাটাচ করা থাকে। তো আমরা ফার্দার সাইডটা মানে গজ পিসটা হাঁটালাম, ঠিক আছে, গজ পিসটা রিমুভ করলাম ফার্স্টে, দিয়ে ফার্দার সাইডটা আগে ক্লিন করব, দেন হচ্ছে আমরা নিয়ারের সাইডটাকে ক্লিন করব, মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি তার অপোজিটের সাইডটা আগে ক্লিন করব, দেন আমাদের নিয়ারের সাইডটা। এরপর হচ্ছে হাইড্রোট্রাক O2 ডিভাইস, উই ক্যান কানেক্ট দিস উইথ O2 টিউব মানে অক্সিজেন টিউব, উই ক্যান ইনসার্ট সাকশন ক্যাথেটার, স্পঞ্জেস ময়শ্চারাইজেস দ্য গ্যাস। এটা হচ্ছে হাইড্রোট্যাক O2 ডিভাইস। এটা হচ্ছে এক ধরনের মানে O2 ডিভাইস, এটা তোমরা ইমেজটা দেখতে পারো। এটা নার্সেটের জন্য একটু একটু ইম্পর্ট্যান্ট, বাট এমনিতে এটা নিয়ে অত কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। এরপর ড্রেসিং হচ্ছে কি হোল ড্রেসিং আমরা করে থাকি 4x4 ইঞ্চ ইঞ্চ স্কোয়ার, মানে 4 ইঞ্চ x 4 ইঞ্চ আমরা ড্রেসিংয়ের যে সাইজটা নিয়ে থাকি, ঠিক আছে, গজ ড্রেসিং। আর কি হোল ড্রেসিং মানে এখানটায় একটা
হোল রাখতে হবে, সেই হোলটা দিয়ে আমরা এইভাবে পাস করাই, ঠিক আছে। এই যে আপসাইড একটা হোল থাকে, সেই হোলটা দিয়ে এইভাবে পাস করিয়ে এরকম উপরে ভাবে এরকম রেখে দিই, ঠিক আছে। when the client need suctioning with a tracheostomy tube, মানে কখন হচ্ছে ক্লায়েন্টকে সাকশনিং করব, ইফ রঙ্কাই আর অস্কালটেটেড, র্যাটলিং সাউন্ড বা রঙ্কাই যদি থাকে, যদি অস্কালটেট করি তাহলে আমরা সাকশনিং করব, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমাদের তাহলে ইটি টিউব আর ট্র্যাকিওস্টোমি টিউবটা কমপ্লিট হলো। আশা করি বুঝতে পেরেছো। যে মেন পয়েন্টগুলো নিয়ে কোয়েশ্চেন আসে আমি শুধু সেইগুলোই বললাম, যাতে করে তোমাদের ইজি হয় জিনিসগুলো বুঝতে, ঠিক আছে। এরপরে আমরা আসছি যেটা হচ্ছে আরেকটা টপিক, যেটা হচ্ছে ইউরিনারি ক্যাথেটার কেয়ার। ইউরিনারি ক্যাথেটারাইজেশন ইজ আ স্টেরাইল প্রসিডিওর while ইউরিনারি ক্যাথেটার কেয়ার ইজ আ ক্লিন প্রসিডিওর। মানে যখন আমরা ক্যাথেটারাইজেশন করি সেটা কিন্তু একটা স্টেরাইল প্রসিডিওর, বা যখন আমরা ইউরিনারি ক্যাথেটার কেয়ার করি সেটা কিন্তু একটা ক্লিন প্রসিডিওর। পারফর্ম ইউরিনারি ক্যাথেটার কেয়ার এভরি 8 আওয়ারলি, এভরি শিফটে হচ্ছে পারফর্ম করতে হয়। সলিউশন সোপ অ্যান্ড ওয়াটার ইন ওয়ান বোল, অনলি ওয়াটার ইন অ্যানাদার বোল। একটা সলিউশন সোপ অ্যান্ড ওয়াটার একটা বলে নেবো, আর একটা বলে হচ্ছে শুধু ওয়াটার নেওয়া হয়। প্রিন্সিপাল অফ ক্লিনিং আমরা জানি সব কিছুতেই, চাহে আমরা থার্মোমিটার ক্লিন করি, চাহে আমরা এখানে যে কোনো ক্লিনিং আমরা করি, লিস্ট কন্টামিনেটেড এরিয়া থেকে মোর কন্টামিনেটেড এরিয়াতে ক্লিন করা হয়, এটা আমরা জানি ভালো করে। তো স্টেপস অফ ক্লিনিংগুলো কি, আর যখন আমরা ক্লিন করব তখন ফার্স্টে সোপি সলিউশনটা ইউজ করব, দেন ওয়াটারটা ইউজ করব, দেন ড্রাই করব, ঠিক আছে। এরপর স্টেপস অফ ক্লিনিংগুলো কি, ক্লিন লেবিয়া মেজোরা ফার সাইড। প্রথমে হচ্ছে লেবিয়া মেজোরাটা বাইরের দিকটা আমরা ক্লিন করব, এগুলো ফিমেলের ক্ষেত্রে বলছি। ক্লিন লেবিয়া মেজোরা ফার সাইড, দেন হচ্ছে ক্লিন লেবিয়া মাইনোরা নিয়ার সাইড, তারপর হচ্ছে লেবিয়া মেজোরা, ক্লিন লেবিয়া মেজোরা ফার সাইড। প্রথমে ফার সাইডটা ক্লিন করলাম, দেন লেবিয়া মাজোরা নিয়ার সাইড, দেন হচ্ছে মাইনোরাটা ক্লিন করব, যেটা ফার সাইডটা আগে, তারপরে নিয়ার সাইডটা। দেন হচ্ছে আমরা সেন্টারটা যেটা মিডিলটা ক্লিন করব, আপ সাইড ডাউন এইভাবে একটা স্ট্রোক দিয়ে। দেন আমরা সেন্টার পার্ট ফ্রম দ্য ফ্রন্ট টু ব্যাক, দেন ফ্রন্ট টু ব্যাক আরেকটা হচ্ছে ক্লিন করব। দেন ক্লিনিং অফ ক্যাথেটার, ক্লিন ইউরিনারি মিয়েটাস ইনসারশন সাইড। তারপরে হচ্ছে আমরা ইউরিনারি মিয়েটাসটা ক্লিন করব। দেন হচ্ছে আমরা মানে যেটা ইনসারশন সাইড, যেটা দিয়ে ক্যাথেটারটা ঢুকেছে, ঠিক আছে, সেই সাইডটা আমরা ক্লিন করব। দেন হোল্ড দ্য ক্যাথেটার অ্যান্ড ক্লিন ইন রোটেটারি ম্যানার। তারপরে ক্যাথেটারটাকে ক্লিন করব রোটেটারি ম্যানারে, অ্যাওয়ে ফ্রম দ্য মিয়েটাস। অ্যাওয়ে ফ্রম দ্য মিয়েটাসে হচ্ছে আমরা এইভাবে ক্লিন করব। দেন হচ্ছে স্টিক ক্যাথেটার অন পেশেন্ট থাই। পেশেন্টের থায়ে হচ্ছে আমরা ক্যাথেটারটাকে স্টিক করব, ইনার রেসপেক্ট অফ আপার থাই। আমরা হচ্ছে ইনার রেসপেক্ট অফ আপার থায়ে হচ্ছে ফিক্স করি ক্যাথেটারটাকে উইথ জেন্টাল প্রেশার। আর মেলের ক্ষেত্রে হচ্ছে আপার রেসপেক্ট অফ থাই ইউজ করতে পারি বা লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে। এটা মেলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে আমরা ইনার রেসপেক্ট অফ আপার থাই, আর মেলের ক্ষেত্রে হচ্ছে আপার রেসপেক্ট অফ থাই অর দ্য লোয়ার অ্যাবডোমেন। এরপর মোস্ট কমন সাইজ অফ ইউরিনারি ক্যাথেটার, মেলে হচ্ছে 16 ফ্রেঞ্চ আর ফিমেলে হচ্ছে 40 ফ্রেঞ্চ। কালারটা 16টা অরেঞ্জ, 14টা গ্রিন। বাকি এই কালারগুলো মনে রাখতে পারো যদি চাও, বা ততটা ইম্পর্টেন্ট নয়। দেন হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে 8 to 10 ফ্রেঞ্চ, মেলে হচ্ছে 14 to 16, আর ফিমেলে যদি রেঞ্জ জিজ্ঞেস করে মেলে 14 to 16, 16টা প্রেফার, ফিমেলে 12 to 14, 14টা আমরা ইউজ করে থাকি। ম্যাক্সিমাম টাইম অফ হলি ক্যাথেটার ল্যাটেক্স ক্যান বি ইউজ, এটা হচ্ছে 28 ডেজ। যদি একটা ক্যাথেটার ইনসার্ট করা হয় সেক্ষেত্রে কতদিন এটা ইউজ করা যেতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 28 ডেজ পর্যন্ত এটা ইউজ করা থাকে, তারপরে কিন্তু এটাকে রিমুভ করে দিতে হয়। বাট ইন অর্ডার টু প্রিভেন্ট ইনফেকশন চেঞ্জ ইন 1 উইক। 28 ডেজ হচ্ছে ইউজ করা যেতে পারে, বাট প্রিভেনশন মানে প্রিভেন্ট ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু 1 উইক ছাড়া ছাড়াই মানে চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন হিসাবে এটা আনসার হবে যদি থাকে যে ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত ইউজ করা থাকে, মানে ইউজ করা যাবে, দ্যাট ইজ 28 ডেজ। আর যদি কোয়েশ্চেনে থাকে যে ইন অর্ডার টু প্রিভেন্ট ইনফেকশন মানে আফটার হাউ মাচ টাইম শুড দ্য ক্যাথেটার বি চেঞ্জড, তখন কিন্তু 1 উইক হবে, ঠিক আছে, সো দ্যাট বায়োফিন ডাজ নট ডেভেলপ। এরপর হচ্ছে সিলিকন ক্যাথেটারটা আমরা ম্যাক্সিমাম 90 ডেজ পর্যন্ত ইউজ করে থাকি, যেমন নর্মাল যেটা ল্যাটেক্স ক্যাথেটারটা আমরা 28 ডেজ পর্যন্ত ইউজ করি, এরা সিলিকন ক্যাথেটার একটা হয় যেটা কিন্তু আমরা 90 ডেজ পর্যন্ত ইউজ করতে পারি। এরপর হচ্ছে
ইউরিনারি ক্যাথেটারাইজেশন, মানে ক্যাথেটারাইজেশন যে প্রসিডিওরটা সেটা একটু বলি। ইন্টারমিটেন্ট মানে ওয়ান টাইম এমটি ব্লাডার রিমুভ, মানে দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন, একটা হচ্ছে ইনডুয়েলিং ক্যাথেটারাইজেশন। ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন মানে একবার ক্যাথেটারাইজেশন করলাম কোনো দরকারের জন্য, মেবি কোনো ডায়াগনস্টিক প্রসিডিওর, ইউরিন কালেক্ট করার জন্য স্টেরাইল ওয়েতে, বা এনি ডায়াগনস্টিক প্রসিডিওরের জন্য, বা ইউরিন হচ্ছে মেজার করার জন্য, প্রপারলি ওটাতে মেজার করা যাবে। তো সেই জন্য ইন্টারমিটেন্টলি আমরা একবার করলাম, দেন এমটি করলাম ব্লাডারটা, তারপর রিমুভ করে দিলাম, সেটা হচ্ছে আমাদের ইন্টারমিটেন্ট ক্যাথেটারাইজেশন। whereas ইনডুয়েলিং ক্যাথেটারাইজেশন মানে কিপ ইন দ্য ব্লাডার, মানে যেটা হচ্ছে ব্লাডারে থাকবে, ঠিক আছে, যেমন হচ্ছে ফলিজ ক্যাথেটার, এগুলো হচ্ছে ইনডুয়েলিং ক্যাথেটারাইজেশন। এরপর সেলফ রিটেনিং ক্যাথেটার কিছু কিছু হয়, যেটা হচ্ছে মেলিকট ক্যাথেটার আর হচ্ছে ফলিজ ক্যাথেটার। মেলিকট ক্যাথেটারটাও আরেকটা টাইপ অফ মানে সেলফ রিটেনিং ক্যাথেটার। ফলিস ক্যাথেটারটা তো আমরা সবাই দেখেছি, ম্যালিকট ক্যাথেটারের ইমেজটা তোমরা দেখে নিতে পারো, হচ্ছে আমি শেয়ার করে দেবো। সিলিকন ক্যাথেটার হচ্ছে ক্রনিক কন্ডিশনে ইউজ করা হয়, এটা বললাম 3 months 12 weeks 90 days পর্যন্ত ইউজ করা যেতে পারে। নিডল শুড নট বি ইউজড, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু নর্মাল যে ক্যাথেটারে কোনো স্যাম্পল কালেকশন করলে আমরা হচ্ছে নিডল ইনসার্ট করে হচ্ছে স্যাম্পল কালেক্ট করতে পারি, বাট সিলিকন ক্যাথেটারে কিন্তু নিডল ইউজ করা যাবে না। হাউ ফ্রিকুয়েন্টলি উইল ইউ চেঞ্জ ফলিস ক্যাথেটার হু ইজ অ্যাডমিটেড উইথ ইউটিআই টু প্রিভেন্ট ইনফেকশন? এই যে কোয়েশ্চেনটা আমি বলছিলাম, যে হচ্ছে ইনফেকশনটা প্রিভেন্ট করার জন্য কতক্ষণ আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ 7 days, 28 daysটা কিন্তু ম্যাক্সিমাম টাইম। দেন কিছু কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। হোল্ড দ্য ইউরিনারি ক্যাথেটার 7.5 to 10 সেন্টিমিটার বিলো দ্য টিপ, ঠিক আছে। অলওয়েজ আমরা যখন ইনসার্ট করব, ক্যাথেটারাইজেশন করব, তখন হচ্ছে হোল্ড করব 7.5 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার দূরে, মানে টিপ থেকে, ধরো এটা টিপ, এটার থেকে 7.5 10 সেন্টিমিটার দূরে আমরা ধরবো, দেন হচ্ছে ইনসার্ট করব। অ্যাডভান্স দ্য ক্যাথেটার ইন ফিমেলে কতটা অ্যাডভান্স করা উচিত, যেটা হচ্ছে 5 to 7.5 সেন্টিমিটার, 3 to 4 inch। আর মেলের ক্ষেত্রে হচ্ছে টিল বাইফার্কেশন, মানে 17 to 22.5 সেন্টিমিটার। ভলিউম টু ইনফ্লেট, কতটা ভলিউম ইনফ্লেট করা হয়, সেটা আমাদের ইউরিনারি ক্যাথেটারাইজেশন যে ক্যাথেটারটা থাকে সেটার ওখানেই লেখা থাকে, ঠিক আছে। তো মেনলি 5 to 10 ml, মানে 10 ml থাকে, কোথাও কোথাও 20 ml 30 ml এভাবে লেখা থাকে। তো যেটা লেখা থাকবে সেই হিসেবে আমরা ভলিউমটা ইনফ্লেট করব। ভলিউম অফ ইনফ্লেশন ফর হেমোস্ট্যাটিক কম্প্রেশন এফেক্ট, যেটা হচ্ছে 30 to 50 ml। ক্যাথেটার কেয়ার ইজ আ ক্লিন প্রসিডিওর, আগেও বললাম। ক্যাথেটার ইনসার্শন ইজ আ স্টেরাইল প্রসিডিওর। ক্যাথেটার কেয়ার প্রোভাইড ইন এভরি শিফট, প্রত্যেকটা শিফটে কিন্তু ক্যাথেটার কেয়ার দেওয়া উচিত, যেটা আগেও বললাম। এমটি ইউরোব্যাগ এভরি শিফট অর ওয়েন হাফ ফিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউরোব্যাগটা কখন এমটি করব, মানে যখন ওটা হাফ ফিল হয়ে গেছে, ঠিক আছে, তখন আমরা ওটাকে এমটি করব, বা এভরি শিফটে আমরা এমটি করতে পারি। এরপর হচ্ছে ফিমেলের ক্ষেত্রে পজিশন ওয়াইল প্রোভাইডিং ক্যাথেটার কেয়ার, ডরসাল রিকাম্বেন্ট পজিশন, মানে হচ্ছে সুপাইন করে দিয়ে পাগুলো হচ্ছে ফ্লেক্সড, নিটা ওখানে ফ্লেক্সড করে ওইভাবে হচ্ছে পেশেন্টকে পজিশনিং দেওয়া হয় ইন কেস অফ ফিমেল পেশেন্ট। তাহলে ফিমেল পেশেন্ট ওয়াইল প্রোভাইডিং ক্যাথেটার কেয়ার কী পজিশন দেবো, ডরসাল রিকাম্বেন্ট পজিশন। আর ইনসার্টিং ক্যাথেটারের সময়তেও কিন্তু আমরা ডরসাল রিকাম্বেন্ট পজিশনই দিয়ে থাকি। নর্মাল ইউরিন আউটপুট 30 ml per hour, নর্মালি এটা হয়, তার কম হলে অলিগিউরিয়া হয়ে যায়, এগুলো আমরা পড়েছি। 0.5 ml per kg per hour। মেলের ক্ষেত্রে আমরা সুপাইন পজিশন দিয়ে থাকি, ঠিক আছে, ক্যাথেটারাইজেশনের সময় বা ক্যাথেটার কেয়ারের সময় হচ্ছে সুপাইন পজিশন দিয়ে থাকি। এরপর কিছু কিছু কোয়েশ্চেন একটাই কোয়েশ্চেন আছে। দ্য নার্স নোজ দ্যাট হুইচ ইনডুয়েলিং ক্যাথেটার প্রসিডিওর প্লেসেস দ্য পেশেন্ট অ্যাট গ্রেটেস্ট রিস্ক ফর অ্যাকোয়ারিং আ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। মানে কোনটা হচ্ছে, কোন প্রসিডিওরটাকে, ইউটিআই রিস্কটাকে হচ্ছে বাড়িয়ে দিচ্ছে। ফার্স্টে অপশন আছে এমপ্টিং দ্য ড্রেনেজ ব্যাগ এভরি 8 hours ওয়েন হাফ ফুল, এটা তো আমরা পড়লাম, এটা ঠিকই আছে, এটা তো করতে হয় এভরি 8 hours, বা যখন হাফ ফুল হয়ে গেছে তখন হচ্ছে করতে হয়, আমরা একটু আগেই পড়লাম। কিঙ্কিং দ্য ক্যাথেটার টিউবিং টু অবটেন ইউরিনারি স্পেসিমেন, হ্যাঁ এটা করা যেতে পারে, যে হচ্ছে ক্যাথেটার টিউবিংটাকে কিং করে সেটা হচ্ছে ইউরিন স্পেসিমেন অবটেন করা যায়। আমরা অনেক সময় নিডল দিয়ে হচ্ছে অবটেন করি, সিরিজ দিয়ে অবটেন করি। দেন হচ্ছে নাম্বার সিতে বলেছে প্লেসিং দ্য ড্রেনেজ ব্যাগ অন দ্য সাইড রেল অফ দ্য পেশেন্ট বেড। কখনোই কিন্তু আমরা সাইড রেলে হচ্ছে পেশেন্টের বেডের যে সাইড রেল থাকে সেখানে কিন্তু ক্যাথেটারটা হচ্ছে প্লেস করব না। আমরা কোথায় রাখি, একদম নিচে, ঠিক আছে, মানে যেটা হচ্ছে
বেডের তলে একটা হুক টাইপের থাকে, বা যেটা হচ্ছে নড়বে না, ঠিক আছে। সাইড রেলটা তো আমরা হচ্ছে তুলি আবার নামাই সেটাতে, তারপরে অনেক সময় সেটা গ্র্যাভিটির জন্য ইউরিন নাও আসতে পারে, ঠিক আছে। সাইড রেলটা উপরে থাকে, তাহলে কখনোই সাইড রেলে প্লেস করব না অ্যাবাভ অর দ্য ব্ল্যাডার লেভেল, ঠিক আছে। আমরা সবসময় ব্ল্যাডার লেভেল থেকে অ্যাবাভ অর অ্যাট দ্য ব্ল্যাডার লেভেল চান্সেস অফ ব্ল্যাক ফ্লো, মানে এটা ক্ষেত্রে কী হচ্ছে, সাইড রেলটা অ্যাবাভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাইড রেলে যদি আমরা প্লেস করি তাহলে ব্ল্যাডার লেভেলের থেকে উপরে হয়ে যাচ্ছে, তাহলে গ্র্যাভিটির থ্রু দিয়ে ফ্লো হবে না। তো এটাই বলেছে এখানে, যদি এইভাবে প্লেস করি তাহলে সেটা ব্ল্যাডারের অ্যাবাভ বা ব্ল্যাডারের লেভেলে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু গ্র্যাভিটির জন্য ফ্লোটা আসবে না, চান্সেস অফ ব্ল্যাক ফ্লো হয়ে যায়, ঠিক আছে। ব্যাক ফ্লো যদি হয় তাহলে কিন্তু ইউটিআইয়ের চান্স থাকে। ওই যেটা ইউরিন বেরোচ্ছে ব্যাগে তো কন্টামিনেশনের চান্স থাকে, ঠিক আছে। সেটাতে পোর্ট আছে, তাহলে সবসময় একটা আউটার এনভায়রনমেন্টে যখন চলে এসছে সেখানে কন্টামিনেশনের চান্স থাকে। এরপর ওই কন্টামিনেটেড যে ইউরিনটা আবার যদি ব্যাকফ্লো হয়ে পেশেন্টের ব্লাডারে যায় সেক্ষেত্রে কিন্তু ইউটিআইয়ের হওয়ার চান্স থাকে। তো কখনোই এটা রাখবো না, ওই জন্য একদম নিচে ব্লেডের বেডের হচ্ছে নিচে বা বেডের তলে হচ্ছে একটা আমরা দেখতে পাবো হুক টাইপের, বা বেডের নিচে হচ্ছে আমরা ওটাকে অ্যাটাচ করব, ঠিক আছে। ফেলিং টু সিকিউর দ্য ক্যাথেটার টিউবিং টু দ্য পেশেন্ট থাই, মানে পেশেন্টের থাইও যদি সিকিউর না করা হয় এটা কিন্তু ইউটিআইয়ের রিস্কটা বাড়ায় না, তাহলে এই অপশানটাও হবে না, তাহলে কারেক্ট অপশান হচ্ছে এটা হবে, ঠিক আছে। তো আজকে আমরা কিছু কিছু এফওএন এর টপিক পড়লাম যেগুলো ইম্পর্ট্যান্ট, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এরপর একটা বলে দিই যে ভাইটাল সায়েন্স একটা টপিক আছে, তোমরা হচ্ছে মিশন পরিচারিকা বা যে কোনো বুক থেকে একটু ওটা জাস্ট দেখে নেবে। ওটা হচ্ছে তোমরা সবটাই জানো, তো ওই জন্য ওটা আমি আর সেরকম টাইমও ছিল না যে ওটা এখন আর করাবো। তো ওটা তোমরা জানো বলে আমি বলে দিচ্ছি, জাস্ট রিভাইজ করে নেবে একবার, ঠিক আছে। ভাইটাল সায়েন্স যে টপিকটা আছে ওটা রিভাইজ করে নেবে, ওটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। বিপি কাফের যে লেন্থটা, ঠিক আছে, বিপি কাফের সার্কামফারেন্সের সাথে কি লেন্থটা ডায়ামিটার হওয়া উচিত, ওই জিনিসগুলো একটু নজর দিয়ে পড়বে। আর হচ্ছে যেগুলো ফিভারের যে টাইপসগুলো, ঠিক আছে, ওটা একটু পড়বে। আর বাকি নর্মাল জিনিসগুলো পালসের সাইড, টেম্পারেচার কোথায় কোথায় অ্যাসেস করতে হয়, ওরাল টেম্পারেচার, তারপরে যেগুলো আমাদের কোর বডি টেম্পারেচার, এগুলোও একটু জাস্ট উপর থেকে দেখে নেবে, ঠিক আছে। তোমরা জাস্ট ওটা রিভাইজ করে নেবে, ঠিক আছে। তো আর বাকি সেরকম কিছু ফান্ডামেন্টালসে আর সেরকম কিছু ইম্পর্ট্যান্ট নেই, আমি ইম্পর্ট্যান্টগুলো ম্যাক্সিমাম হচ্ছে কভার করে দিয়েছি, ঠিক আছে। তো ভালো করে তোমরা এক্সাম দিও, ঠিক আছে। আর আরেকটা আমি মেন্টাল হেলথের ক্লাসও নেব, যেটা আমাদের ফার্মাকোলজিক্যাল ড্রাগসগুলো রয়ে গেছিলো ওটার একটা ক্লাস নেব। সেই ক্লাসে আমি একটু এক্সামের টিপস আর এক্সাম কীভাবে অ্যাপ্রোচ করবে সেটার জন্য একটু বলে দেবো, ঠিক আছে। তো আজকে মানে এই ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের ক্লাসটা এখানেই এন্ড করছি। সো ইফ যদি কোনো কনফিউশন বা ডাউট থাকে, ডু রাইট ইন দ্য কমেন্টস, অ্যান্ড ইফ ইউ লাইকড মাই ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব to my channel for more such content and new updates. So thank you so much. Bye bye.